শ্রদ্ধার ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বুদ্ধিজীবী হত্যার যে খলনায়করা ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা যায় নাই। এই বিচার অবশ্যই হতে হবে। এই দেশ একদিন সোনার বাংলা হবে। পাকিস্তানের যে প্রেতাত্মারা, আমি মনে করছি তারাই আসলে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের এই প্রজন্মের কাছ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিগগিরই হবে রাজাকারের তালিকা। মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে শোকের প্রদীপ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। হলিউডের সুনামির দৃশ্য ব্যবহার করে ভাষান্তর নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হলিউডের সুনামি দৃশ্য ব্যবহার করে ভাষান্তর নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, রোহিঙ্গাদের সরিয়ে নেয়ায় বাধার চেষ্টা বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী শাসন, পাথরে বাঁধানো হয়েছে দুপারের 9.5 কিলোমিটার, ফেলা হয়েছে কোটি বালুর বস্তা। বিদেশে অর্থ পাচারকারী 80 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। কানাডার বেগমপাড়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংশ্লিষ্ট 6 সংস্থার জরুরি বৈঠক। পাকিস্তানি বাহিনীর নীল নকশায় 1971 সালের 14 ডিসেম্বর নিভিয়ে দেয়া হয় বাঙালির মেধার আলো। সেদিন শহীদ হওয়া জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। এ সময় বুদ্ধিজীবী হত্যার বিচার প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান শিগগিরই হবে রাজাকারের তালিকা। তখনও ভাঙেনি শীতের আড়মোড়া, সর্বত্রই নীরবতা। এরই মাঝে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শপথ হবে, এদের যে বীজ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, সংসদে আইন পাশ করে প্রকৃত রাজাকারের তালিকা প্রণয়নে সরকার বদ্ধপরিকর। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। সময় গড়ায় বাড়ে শোকার্ত মানুষের সংখ্যা। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিণত হয় এক টুকরো শোকবিহ্বল বাংলাদেশে। এটি একটি অসাম্প্রদায়িক বাঙালি ভূমি বাংলাদেশ, এর চিরায়ত ইতিহাসই এই কথা বলে। সুতরাং এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। শোষণমুক্ত এবং নির্যাতন বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ তৈরি, এই সংগ্রামে এখনো আমরা শেষ পর্যন্ত আসতে পারিনি। শোকের পাশাপাশি দেশ গড়ার শপথ ছিল আগত মানুষের কণ্ঠে। মত আছে, দ্বিমত আছে, তবে এই একটি জায়গায় সবাই এক, অভিন্ন ও শ্রদ্ধাবনত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কেবল হৃদয় অর্ঘ্য নিবেদনই নয়, সম্মিলনের শক্তিতে বাঙালি পাক সত্যিকারের সোনার বাংলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ মানুষের ঢল নামে রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে। মহামারীর ক্রান্তিকালেও শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভোলেনি বাঙালি জাতি। বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, পায়ে পায়ে সবার গন্তব্য বধ্যভূমি। তাই ভুলে যাওয়া কি যায়? তাই তো গৌরবে শোকে স্মরণের জানালায় দাঁড়িয়ে যায় মানুষ। আমাদের জন্য এই সুন্দর সজীবতা, তরুণতা যারা আমাদের ফিরিয়ে দিয়েছে, যারা তাদের সমস্ত ত্যাগ তিতিক্ষা অপেক্ষা করে, তাদের একটু অনুসরণ করা উচিত। দেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এ ধরনের বর্বরচিত হত্যার সাক্ষী, এবং সেজন্যই শ্রদ্ধা জানাতে আমি এসেছি সেই সব বুদ্ধিজীবীদের। আমি লাশগুলো নিজ চোখে দেখেছি এবং অনেক নিরীহ বাঙালি
লাশ এখানে পড়েছিল। পাকিস্তানি রাজাকাররা বন্দুক দিয়ে কিভাবে মানুষের শত শত মানুষকে হত্যা করছিল, এটা আসলে এদেরকে পরিচয় করানোর জন্যই আসলে নিয়ে আসা। বুদ্ধিজীবী হত্যা বাস্তবায়ন করেছিল যারা, বিচারে তাদের ফাঁসির রায় হলেও কার্যকর করা যায়নি। সাধারণ মানুষের দাবি, এ ব্যাপারে সরকার আরও সাহসী ভূমিকা নেবেন। বুদ্ধিজীবীর কোনো যাদের যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হোক এবং বের করে তাদের সাজা দেওয়া হোক। বুদ্ধিজীবী হত্যার যে খলনায়করা ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা যায় নাই, এই বিচার অবশ্যই হতে হবে। তরুণ প্রজন্মের যারা, তারাও ভুলছেন না গৌরবের ইতিহাস, তাই নিজেদের জায়গা থেকেই চালিয়ে যাচ্ছেন নানা কর্মযজ্ঞ। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আমাদের এই প্রজন্মের কাছ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আরো বেশি বেশি করে আমাদের এই প্রজন্মের সামনে নিয়ে আসা উচিত। বিজয়ের আনন্দে যখন সবাই উদ্বেলিত, এর মাঝেই 18 ডিসেম্বর খবর এলো রায়ের বাজার, মিরপুর সহ সারা দেশে অসংখ্য জায়গায় বুদ্ধিজীবীদের লাশ পড়ে আছে। মানুষ থমকে দাঁড়িয়েছিল, তবে থেমে থাকেনি। এরপর নানা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে চলছে দুর্বার বাংলাদেশ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা মুক্ত চিন্তার বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু আজও এদেশে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতাকে হত্যা করা হচ্ছে। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। সকাল 10টার দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। দেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল গণতন্ত্র ফিরিয়ে আনতে এই দিনে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান। এদিকে শোক ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। দিনভর নানা আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। সন্ধ্যার পর ভিসি চত্বরে অবস্থিত শহীদদের স্মৃতির মিনার স্মৃতি চিরন্তনে মোমবাতি প্রজ্বলন করা হয়, স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। এরপর বিভিন্ন সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির বিষয়ে তাগিদ দেন তারা। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের দেখভাল করার বিষয়ে উদ্যোগ নেয়ার কথাও জানান তারা। আমরা শুধু শহীদদের তালিকাও না, আমরা গত বছর আমরা ঘোষণা করেছিলাম যেসব ছাত্র, শিক্ষক শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের পরিবারের কি অবস্থা যদি আমরা অনুসন্ধান করতে পারি, সেই পরিবারের পাশে আমরা যদি দরকার হয় আমরা তাদের পাশে দাঁড়াবো। শহীদদের যে ঋণ, সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি আমরা বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। কক্সবাজার সৈকতে আঙুল উঁচিয়ে আছেন বালুতে গড়া বঙ্গবন্ধু। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ এই বালুর ভাস্কর্যের কথা জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। হলিউডের সিনেমার সুনামির দৃশ্য ব্যবহার করে ভাসান চর নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে জঘন্য অপপ্রচার। রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করতেই এ ষড়যন্ত্র বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। কমলদের রিপোর্টে বিস্তারিত। এবার হলিউডের সিনেমার কাটপিস দৃশ্য জোড়া দিয়ে বাংলাদেশ বিরোধী চক্রান্তে নেমেছে ভারতীয় গণমাধ্যম। হলিউডের সুনামি নিয়ে তৈরি করা সিনেমার দৃশ্যগুলোকে তারা ভাসানচরের দৃশ্য বলে প্রচার করছে। কেন এই ভারতীয় গণমাধ্যমের প্রতারণা? আসলে টেকনাফ এবং উখিয়া থেকে 1 লাখের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের যে প্রক্রিয়া বাংলাদেশ সরকার নিয়েছে তা বাধাগ্রস্ত করতে চায় এই ভারতীয় গণমাধ্যম। 2017 সালের 25শে আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয় রোহিঙ্গা অনুপ্রবেশ। 3 মাসে অন্তত 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে
অনুপ্রবেশ করে। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদের কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলার পাহাড়ি অঞ্চলে থাকার সুযোগ করে দিয়েছে। অথচ কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে থাকা 11 লাখ রোহিঙ্গা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। ছোট ছোট ঘিঞ্জি করে তাদের দিন কাটাতে হচ্ছে। রোহিঙ্গা শিশুদের খেলার কোনো জায়গা পর্যন্ত নেই। এই অবস্থায় 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানের আশ্রয়ন প্রকল্প। মনে করি যেটা বসবাসযোগ্য হয়েছে, সেখানে বাড়ি আছে, সেখানে স্কুল আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সেখানে হাসপাতাল আছে, যদি কোনো কারণে ঝড় ঝঞ্ঝা হয় সেটার জন্য শেল্টার হোম আছে, সব কিছুই তো সেখানে আছে। তাদের নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু রোহিঙ্গাকে যদি ইয়ারমার্ক করে অন্যত্র কোনো সরানোর ব্যবস্থা করে সেটা, বা তাদের সেখানে গণবসতির অবস্থানটাকে আরও বেশি ভায়াবল করার জন্য যদি অন্য কোথাও প্রত্যাবাসনের চেষ্টা করে, দ্যাট ইজ নট ব্যাড। যে ভারতীয় গণমাধ্যম আজ ভাষাঞ্চলে বিরোধিতা করছে, সে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1988 সালে বাংলাদেশ সফরে এসে উড়িচ্চরে বসতি গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার বিরোধিতা করল বিএনপি। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করেছে। রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার আত্মহননের পথ বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করতে সক্ষম হননি এই সরকার, এবং এটা পারছেন না তার একমাত্র এই কারণে যে এই সরকার আসলেই একটা নতজানু পররাষ্ট্র নীতিকে তারা পার্সু করেন। নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সকল শক্তিকে তারা খুশি রাখতে চান। এই খুশি রাখতে গিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থকে তারা জলাঞ্জলি দিচ্ছেন, এবং একই সঙ্গে তারা শরণার্থী যে 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ আছে, তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে একেবারে অনিশ্চিত করে ফেলছেন। গতি আসছে পদ্মা সেতুর পিছিয়ে থাকা নদী শাসন প্রকল্পে। এর মধ্যে শেষ করা হয়েছে 77 ভাগ কাজ। 14 কিলোমিটারের মধ্যে কাজ শেষ প্রায় 9.5 কিলোমিটারের। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, মূল সেতুর কাজের মেয়াদ বাড়ানো হলে একই সঙ্গে বাড়বে এই প্রকল্পের মেয়াদও। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পাথরে বাঁধানো নদীর পার, জাজিরা প্রান্তে সেতুর সব শেষ পিলারটির দুই পাশে প্রায় 9 কিলোমিটার এলাকা বেঁধে ফেলা হয়েছে 165 কেজি ওজনের বড় বড় পাথরের ব্লক দিয়ে। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের কাজ এটি। নদীর দুই পারে মোট 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই কাজ। কাজের শুরুতে নদীর তলদেশে 25 মিটার গভীর পর্যন্ত কেটে ফেলা হয়। এরপর সে অংশে 5টি স্তরে ফেলা হয় 800 কেজির বালির বস্তা। দুই পাশে পাড় থেকে 3 স্তরে ফেলা হয় আরও 125 কেজির বস্তা। এরপর 1 মিটার উচ্চতায় পানির নিম্ন স্তর পর্যন্ত ফেলা হচ্ছে বড় বড় পাথরের ব্লক। সেখান থেকে আলাদা করে সুন্দর একটি ডিজাইন করে বাঁধাই করে ফেলা হচ্ছে পাড়ের চূড়া পর্যন্ত। 2015 সালে শুরু কাজটির এর মধ্যে মেয়াদ বেড়েছে 3 দফা। সবশেষ 2021 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। তবে মূল সেতু শেষ হওয়ার সময়ে নদী শাসনের কাজও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। বর্ষা মৌসুমে নদী শাসনের কাজ খুবই কম হয়। ব্রিজের কাজ যদিও কিছু কমে, বাট বেশি কমে না, কিন্তু নদী শাসনের কাজ তো আপনার 80%-এর উপরে কমে যায়। আমরা একটু পিছনে আসি, বাট ব্রিজ এবং রিভার ট্রেনিং ওয়ার্ক খুব বেশি হেরফের হবে না। বড় বড় 2টি ডিজার মেশিন দিয়ে চলছে নদী শাসনের কাজ। এখন পর্যন্ত নদীতে 23,180 কেজি বালির বস্তা আর 125 কেজির 88 লাখ বালির বস্তা ফেলা হয়েছে। সেতুর কাজ পুরো শেষ হওয়ার অনেক বছর পরও চালিয়ে যেতে হবে জটিলেই নদী শাসনের কাজ। সেতুর রক্ষণাবেক্ষণের কাজ যারা করবেন তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা গেলে যে লক্ষ্য নিয়ে বড় বাজেটের এই কাজটি করা হচ্ছে তা থেকে সুফল পাওয়া সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বিদেশে অর্থ পাচারকারী 80 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারী আমলাদের তথ্য আগামী 17 ডিসেম্বর হাইকোর্টকে জানাবে সংস্থাটি। এদিকে 6 গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানালেন, অর্থ পাচারকারীদের তথ্য আদালতকে জানানোর প্রস্তুতির কথা। বৈঠকে টাকা পাচারকারীদের বিষয়ে বিদেশের মিশনগুলোতে তথ্য সংগ্রহ করার নির্দেশনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডার বেগমপাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের হাব হিসেবে সম্প্রতি আলোচনায় এই জায়গাটি। আর এখানে কোটি কোটি টাকা পাচারকারীদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা। সোমবার বিকেলে এসব ইস্যুতেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে দুর্নীতি দমন কমিশন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ছিল এনবিআর, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও। বৈঠক শেষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, 17 ডিসেম্বর হাইকোর্টে বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা সহ সব তথ্য জমা দিতে প্রস্তুত তারা। আদালত একটা নির্দেশনা দিয়েছিল মানি লন্ডারিং সম্পর্কিত একটা বিষয়ে, যে কী কী পদক্ষেপ নেওয়া জানানোর জন্য। তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব। আর দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি জানান, বিদেশে অর্থ পাচারে জড়িত 80 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছেন তারা। সর্বশেষ 80 জন বড় আমলা কর্মকর্তা যারা দেশের ভিতর বিদেশে টাকা দিয়ে তাদের অনুসন্ধান হচ্ছে, এবং এর আগে প্রায় সম্পদ বিবরণী চাওয়া হয়েছে অনেকের। দুর্নীতি দমন কমিশন টাকা পাচার সংক্রান্ত অপরাধে, মানি লন্ডারিং সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ মামলাগুলি করেছে A to Z, আমরা সবগুলির তথ্য উপাত্ত আদালতকে দেওয়ার চেষ্টা করব। বৈঠকে বেগমপাড়ায় অর্থ পাচারকারী 28 জনের কথা জানিয়ে বিদেশি মিশনগুলোকে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশনারও কথা উঠে আসে। গেল মাসে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশি অর্থ পাচারকারীদের তালিকা দিতে রুল জারি করেন হাইকোর্ট। তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময়ের 2 দিন আগেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে 27 জানুয়ারি। ইভিএম পদ্ধতিতেই ভোট গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 29 মার্চ ভোট হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব। এদিকে তৃতীয় ধাপে আরও 64টি পৌরসভায় ভোটের তফসিল দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর, বাছাই 3রা জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার 10 জানুয়ারি আর ভোট গ্রহণ 30 জানুয়ারি। এই ধাপে পুরো নির্বাচনই হবে ব্যালটে। একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ স্থাপনা ও দোকান। 5 তলা 2টি ভবনের বর্ধিত অংশ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। অসহায় ব্যবসায়ীরা পথে বসেই পণ্য বিক্রির চেষ্টা করেন। আজও পুনর্বাসনের দাবি জানান তারা। এটা 2 নম্বর হলে তো মার্কেটে 2 নম্বর। করোনা হচ্ছে আমরা ভয়াবহ, কারণ করোনায় মানুষ মরে গেলে শেষ ভাই, একদম শেষ। কিন্তু এখন করোনা হচ্ছে আমাদের যে একটা প্যারা, এই প্যারা আর বুঝে দেবে না। করোনার সময় আমি অনেক লস খাইছি। এখন তো শীতের সিজনটা মোটামুটি বেচা কিনি পড়লে হলে আমার মোটামুটি লসটা কাপসা পেতে, কিন্তু হলো না। এখন তো আমি রাস্তায় বসেছি। তালা মারছে, তালা মেয়েরা জিম্মি করে তারপরে টাকাগুলো নিচ্ছে। তালা না, যদি টাকা না দেওয়া হয় দোকান অন্য জায়গায় বিক্রি করে দিবে। সিটি কর্পোরেশন বলছে, নকশার বাইরে থাকা অংশ উদ্ধার করে তা পার্কিং, ফায়ার ডিস্টিংগুইশার, জরুরি বহির্গমন সহ অন্যান্য কাজ করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত যেটা উচ্ছেদ করতে হবে, প্রাথমিক সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার পর ওনাদের কাগজপত্রের বৈধতা যাচাই বাছাই করে যদি মেয়র মহোদয় সিদ্ধান্ত নেন কোনো পুনর্বাসনের, ওটা পরবর্তী প্রকল্প। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,67,00,000-এরও বেশি। প্রতিদিনই গড়ে আক্রান্ত হচ্ছেন 2 লাখ করে। এমন পরিস্থিতিতেই দেশটিতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় স্থানীয় সহ প্রবাসীদের মধ্যে এসেছে স্বস্তি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনা ভাইরাসের যে দ্বিতীয় স্রোত এখন নিউ ইয়র্কে শুরু হয়েছে, তাতে কিন্তু হাসপাতালগুলো কিন্তু উপচে পড়েছে রোগীর ভিড়ে, এবং হাসপাতালগুলো আবারও মার্চের মাঝামাঝির পর থেকে যেমন হয়েছিল করোনা পরিস্থিতি, সেই রকমভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রে আবার সেই অবস্থা ফিরে এসেছে, এবং হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, এবং প্রতিদিনই 2 থেকে 3 হাজার মানুষ যুক্তরাষ্ট্রে মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে, এবং প্রাথমিকভাবে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি সেটি পাবেন হচ্ছে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্স, যারা হাসপাতালে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তারা পাবেন। তার পরবর্তীতে এসেনশিয়াল যেসব কর্মী আছেন তারা এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি পাবেন। এই ভ্যাকসিনটি খুব আশার ব্যঞ্জক নিয়ে এসছে। যাদের কোনো উপসর্গ নাই কিন্তু মনে করেন যে করোনা আক্রান্ত, তারাও নিতে পারেন। শুধু পারবেন
তাদের না হচ্ছে প্রেগন্যান্ট উইমেন এবং যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে এবং যারা ইমিউনো সাপ্রেশন যেমন অর্গান ট্রান্সপ্ল্যান্ট তারাই শুধু নিতে পারবেন। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এখন সেই দিকেই আমরা সবাই তাকিয়ে আছি এবং সাধারণ মানুষ তাকিয়ে আছে কত দ্রুত এই ভ্যাকসিনটি পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সমুদ্র সৈকত কক্সবাজারে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য। এই প্রথম সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ কোনো ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় এই ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, তার বিশাল বালিয়াড়ি। এই বালিয়াড়িতে আঙ্গুল উঁচিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পাশে লেখা আছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই প্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর এই বালি ভাস্কর্য। সৈকতের লাবণী পয়েন্টে দিন রাত এক করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 10 জন শিক্ষার্থী, যা বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য। ভাস্কর্যটা করা হয়েছে, এটা আসলে অন্যরকম। ভাস্কর্যটাও দেখতে পারবে, তাদের মনে অন্যরকম একটা শক্তি যোগাবে, যেটা দেখে আমরা পর্যটকরা খুবই খুশি হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দৃষ্টান্ত আর যাতে কেউ না দেখায় তার প্রতিবাদে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বলে জানালেন আয়োজকরা। ধর্মান্ধ এবং উগ্রবাদীদেরকে একটি বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন আর বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার কিংবা এটা অপসারণের মতো দৃষ্টান্ত আর না দেখায়। সোমবার বিকেলে ভাস্কর্য নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে অভিনব উদ্যোগ এটি। প্রতিবাদ জানাতে চাই যে আমাদের জাতির পিতার ভাস্কর্য বাংলাদেশে থাকবে, আমাদের জাতির পিতার অস্তিত্ব পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। প্রায় 8 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই বালু ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। আগামী 16 ডিসেম্বর মানববন্ধন নীরবতা পালনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য ভাস্কর্য দুটি উন্মুক্ত করা হবে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রদ্ধার ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয়, শিগগিরই হবে রাজাকারের তালিকা। হলিউডের সুনামি দৃশ্য ব্যবহার করে ভাষান্তর নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার বাধার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।